এই যে ব্যবহারের ভিন্নতা স্যার, এগুলো নিয়ে এগুলো দেখে কখনো কপাল কুঁচকানো যাবে না, এত ঝামেলা কেন, এটা বলা যাবে না স্যার। এটাকে নিতে হবে কি মজা হিসেবে, এটাকে আনন্দ হিসেবে নিতে হবে, তাহলেই পড়াটা মনে থাকবে। যেহেতু আমাকে মুখস্থ করতেই হবে, শুধু শুধু বিরক্তি নিয়ে লাভ নাই। লাইক নিয়ে একটা প্রশ্ন করি। লাইক, আচ্ছা লাইকের বিপরীত শব্দ কি? ডিসলাইক নাকি আনলাইক, কোনটা স্যার? আসসালামু আলাইকুম, ইডুফিলিক থেকে নাইম বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই বেসিক একটা টপিক। যারা চায় যে বেসিক থেকে গ্রামারটা শুরু করবে তাদের জন্য তো অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়াও এটা বেসিকলি আমরা যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী তাদেরকে পড়িয়ে থাকি, তাছাড়া চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে আমি বিশেষ করে আমার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। আমি বেসিক্যালি এটা তৈরি করেছি ক্লাস 6, অর্থাৎ নতুন যে সিলেবাস, এই সিলেবাসে ক্লাস 6-এ এই টপিকটা অ্যাড করা হয়েছে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। বেসিক্যালি তাদেরকে মাথায় রেখেই আজকে এটা নিয়ে আলোচনা, আশা করছি সাথেই থাকবেন। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আরেকটা কি মাইকেল জ্যাকসন, না এটা হবে না। আচ্ছা, 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে আমরা শেষের 3টা, অর্থাৎ প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 3টা নিয়ে আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে পরবর্তী টপিকগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, তার আগে যেহেতু ক্লাস 6-এর জন্য এই আলোচনা, তাদেরকে কোয়েশ্চেনটা একটু বুঝিয়ে দেওয়া দরকার। আমি কোয়েশ্চেনটা কীভাবে পরীক্ষায় আসতে পারে তার একটা টাইপ দিচ্ছি আমি আগে, দেন আমরা আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। পরীক্ষায় কোয়েশ্চেন দুইভাবে আসতে পারে। একটা হলো এভাবে প্যাসেজ আকার দিতে পারে, প্যাসেজ আকারে দিয়ে এরকম 10টা শব্দে ওরা আন্ডারলাইন করে দিবে। তোমাকে বুঝতে হবে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। দেন তুমি এবার আনসার শিটে, আমি এখানে ছোটো করে দেখিয়ে দিই, তুমি এ দিবা, এ দিয়ে সাপোজ এই স্টুডেন্ট শব্দটা লিখে সমান সমান দিয়ে স্টুডেন্ট একটা নাউন লিখে দিবে। এরপর অফ আছে, হ্যাঁ অফ, এখানে আমরা ধর বি দিলাম, অফ একটা প্রেপোজিশন, এভাবে তুমি প্রেপোজিশন লিখে দিবে। তাহলে আমাদের এরকম প্যাসেজ আকারে আসতে পারে, এইভাবে শব্দগুলোতে আন্ডারলাইন করে দিবে। ওই শব্দগুলোকে আমরা সিরিয়ালি লিখে সমান সমান দিয়ে তার ডান পাশে এটা কোনটা কোন পার্টস অফ স্পিচ তা আমরা লিখে দিব। এটা আরেকভাবে আসতে পারে যে পুরো প্যাসেজ আকারে না দিয়ে এরকম 5টা এ বি সি ডি ই এইভাবে দিতে পারে। এইভাবে দিয়ে ওরা 5টা সেন্টেন্স দিবে, প্রত্যেকটা সেন্টেন্সে 2টো করে আন্ডারলাইন দিবে। ওরা 2টো করে আন্ডারলাইন দেওয়া থাকবে। তুমি সেম এইভাবে আনসার করতে পারো। এ দিয়ে সাপোজ এতে স্টুডেন্ট আছে, আবার অফও আছে, তুমি দুইটাই এইতে রাখবা। দেন স্টুডেন্টটা কি বলেছিলাম, নাউন, আর অফটা প্রেপোজিশন। তাহলে এই দুইভাবে কোয়েশ্চেন আসতে পারে, হয় প্যাসেজ আকারে কিংবা এভাবে এবিসিডি দিয়ে সিরিয়ালি আসতে পারে। যেভাবে আসুক, প্যাসেজ আকারে আসলে এইভাবে আনসার করবে, আর সিরিয়ালি আসলে এইভাবে আনসার করবে। ওকে, এবার আমরা আলোচনায় যাই। ইন্টারজেকশন মানে হলো সেই সমস্ত শব্দ যে শব্দগুলো দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি আমরা প্রকাশ করি। এই শব্দগুলো চেনার উপায় হলো সাধারণত এই শব্দগুলোর পরে এক্সক্লেমেশন সাইন দেওয়া থাকবে, এই যে উল্টো আই, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া থাকবে। আর কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি লিখে দিই, যেমন আমরা লিখতে পারি ওয়াও, হুররা, আনন্দ প্রকাশ করতে আমরা ইউজ করি। অ্যালাস, দুঃখ প্রকাশ করি। ব্যথা পেলে আমরা বলি। তাছাড়া আমরা বলতে পারি ব্রাভো, কাউকে খুব বাহবা দেওয়ার জন্য সাবাস বলি, ব্রাভো বলা যায়। ফাই মানে ছি, কাউকে লজ্জা দেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি ফাই। তাছাড়া আমরা একটা নতুন শব্দ ইউজ করতে পারি ইউরেকা। ইউরেকা একটা গ্রিক শব্দ। এই শব্দের অর্থ হলো যে কোনো কিছু আবিষ্কার, যখন কেউ ধরো কোনো কিছু আবিষ্কার করলো, দেন সে তার আনন্দ প্রকাশ করার জন্য বললো ইউরেকা, মানে আমি এটা পেরে গেছি, আমি কিছু আবিষ্কার করেছি, এটা বোঝায়। তাহলে ইন্টারজেকশন বলতে আমরা এই শব্দগুলো বুঝবো, এবং এই শব্দগুলোর পর অবশ্যই এক্সক্লেমেশন সাইন দেখে আমরা বুঝে যাবো এটা ইন্টারজেকশন। ওকে, এরপর আমরা কনজাংশন নিয়ে আলোচনা করবো। কনজাংশন মানে হলো যুক্ত করা। কনজাংশনের কাজ হলো দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো ক্লজকে যুক্ত করা। ওকে, কনজাংশন বেসিকলি 2 প্রকার হয়, একটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, একটা সাবঅর্ডিনেট কনজাংশন।
কোঅর্ডিনেটগুলো খুবই সহজ, জাস্ট 3টা বলি, 7-8টা আছে, জাস্ট 3টা বলি যেগুলো খুবই কমন। অ্যান্ড, অর, বাট, কোঅর্ডিনেট কনজাংশন। ওকে, পরীক্ষায় আসলে অ্যান্ড এটা আবার কোঅর্ডিনেট কনজাংশন লিখতে হবে না, জাস্ট কনজাংশন লিখে দিলেই চলবে। ওকে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, হ্যাঁ কিছু ব্যতিক্রম বিষয় আছে এখানে, এই জন্য। সাবঅর্ডিনেটের মধ্যে আমরা পাবো when, where, why, how, as, since, because, till, until, if, unless, as if, though, although, এমন আরও অনেকগুলো আছে, আমরা লিখলাম না, ইত্যাদি। এইগুলো এখানে when, where, why, how একটু মার্ক করলাম আমরা। কেমন মার্ক করলাম কেন? এখানে একটু নোট আছে আমাদের। নোটটা হলো when, where, why, how এই শব্দগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয়, এই যে WH ওয়ার্ডগুলো আছে when, where, why, how এগুলো কিন্তু দুটো ব্যবহার আছে এগুলার। একটা হচ্ছে এগুলো আমরা শুরুতে ইউজ করে প্রশ্ন করতে পারি, যে when do you go to school, where are you going, why are you crying, how are you, এগুলো আমরা প্রশ্ন করতে পারি। যদি প্রশ্ন করি সেক্ষেত্রে এগুলো কিন্তু কনজাংশন হবে না স্যার, তখন এগুলো হয়ে যাবে অ্যাডভার্ব। এই শব্দগুলো দ্বারা যদি প্রশ্ন করি তখন হয়ে যাবে এটা কি স্যার? অ্যাডভার্ব। আর যদি প্রশ্ন করা না হয়, সেন্টেন্সে এই শব্দগুলো আছে কিন্তু সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক নাই, অর্থাৎ প্রশ্ন করা হয়নি, তখন এগুলো কনজাংশন। ক্লিয়ার স্যার? এরপর আসি এস। এই যে ব্যবহারের ভিন্নতা স্যার, এগুলো নিয়ে কখনো, এগুলো দেখে কখনো কপাল কুঁচকানো যাবে না, এত ঝামেলা কেন, এটা বলা যাবে না স্যার। এটা হচ্ছে, এটাকে নিতে হবে কি মজা হিসেবে, এটাকে আনন্দ হিসেবে নিতে হবে, তাহলেই পড়াটা মনে থাকবে। যেহেতু আমাকে মুখস্থ করতেই হবে, শুধু শুধু বিরক্তি নিয়ে লাভ নাই, বিরক্তি নিয়ে আলটিমেটলি লস হবে, এই পড়া মুখস্থ হবে না, পরে গিয়ে কান্নাকাটি, এইটাই করতে হবে। তার চেয়ে বরং যদি আমরা এটা একটু মজা হিসেবে নিই, এই বৈচিত্র্যগুলো যদি আমাকে একটু আনন্দ হিসেবে নিতে পারি, সেক্ষেত্রে এটা আমার জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে। ওকে স্যার, অ্যাজ। অ্যাজ বেসিকলি একটা কনজাংশন, কিন্তু অ্যাজ দ্বারা যদি, অ্যাজ অর্থ যদি হয় যেহেতু, অ্যাজের একটা অর্থ হয় যেহেতু, সেন্টেন্সে অ্যাজ দ্বারা যদি যেহেতু বোঝায় সেক্ষেত্রে তা হবে কনজাংশন। অ্যাজের অর্থ যদি হয় হিসেবে, সেক্ষেত্রে হবে স্যার প্রেপোজিশন। আর যদি ব্যবহারটা হয় এরকম অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস, কিংবা এখানে আছে অ্যাডভার্ব। যদি দুটো অ্যাজ মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, সেক্ষেত্রে এই অ্যাজ দুইটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাজের ব্যবহার এই তিনটা, যেহেতু অর্থ হলে কনজাংশন, হিসেবে হলে প্রেপোজিশন, এবং অ্যাজ ডট ডট অ্যাজ এরকম থাকলে সেই অ্যাজটা হয়ে যাবে অ্যাডভার্ব। টিল আনটিল অর্থ পর্যন্ত বা পর্যন্ত নয় এমন বোঝায়। টিল আনটিলও কনজাংশন, তবে টিল আনটিল, আনটিল বানানটা খেয়াল করবো, অনেকেই কিন্তু আবেগের বশবর্তী হয়ে আনটিলে দিয়ে দেয় ডবল এল, কিন্তু আনটিলে আর ডবল এল হবে, কিন্তু আনটিলে এল হবে একটা স্যার। ওকে, বি কেয়ারফুল। টিল এবং আনটিল এটার পর শুধু যদি একটা নাউন থাকে, শুধু নাউন আর কিছু নাই, টিল আনটিলের পর অনলি কি আছে স্যার? নাউন আছে, সেই ক্ষেত্রে ওই টিল আর আনটিলটা স্যার হয়ে যাবে প্রেপোজিশন। এরপর আমরা যাব প্রেপোজিশনে। ওকে, প্রেপোজিশনের কাজ কি জানেন? দ্য ফাংশন অফ প্রেপোজিশন ইজ টু কানেক্ট আ নাউন অর প্রোনাউন উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ প্রেপোজিশনের কাজ হলো কোনো একটা নাউন বা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে কানেক্ট করে দেয়া। দ্যাট মিনস প্রেপোজিশনের পর অবশ্যই কোনো একটা নাউন বা প্রোনাউন থাকবে। ওকে,
তো আমি কিছু কমন প্রেপোজিশন লিখে রেখেছি ইন, অ্যাট, অন, অফ, উইথ, উইথিন, অ্যাবাউট, ফর, ফ্রম, বাই, ডিউরিং, বিসাইড, আফটার, লাইক, অ্যাজ, আন্ডার, নিয়ার। প্রেপোজিশন অ্যারাউন্ড 150, প্রায় 150-এর কাছাকাছি প্রেপোজিশন আছে। আমরা খুব গুটি কয়েক প্রেপোজিশন আমরা জানি, ওইগুলোই লিখেছি, ওইগুলোই পরীক্ষায় আসে। ওকে, 3টা আমি বক্স করে লিখেছি, দ্যাট মিনস এখানে কিছু নোট আছে আমাদের। প্রথমত আমরা নেয়ার সম্পর্কে বলি। কি বলেছিলাম, নেয়ার কখন প্রেপোজিশন হবে? প্রেপোজিশনের কাজ কি বলেছি? প্রেপোজিশনের পর নাউন বা প্রোনাউন থাকবে। দ্যাট মিনস নেয়ারের পর যদি নাউন বা প্রোনাউন থাকে সেই ক্ষেত্রেই নেয়ারটা হবে প্রেপোজিশন। তাহলে স্যার যদি না থাকে, এটাই আমি বলতে চাচ্ছি, নেয়ারের পর নাউন বা প্রোনাউন না থাকলে তা অ্যাডভার্ব। নেয়ার তখন কি হয়ে যাবে স্যার? অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাজ নিয়ে আমরা ইতিমধ্যে কনজাংশনে এখানে আলোচনা করেছি, নতুন করে বললাম না। লাইক নিয়ে একটা প্রশ্ন করি। লাইক, আচ্ছা লাইকের বিপরীত শব্দ কি? ডিসলাইক নাকি আনলাইক? কোনটা স্যার? দুইটাই কিন্তু কারেক্ট, ডিসলাইকও কারেক্ট, আনলাইকও কারেক্ট, কিন্তু কখন কোনটা? লাইক শব্দের অর্থ কিন্তু দুইটা। লাইকের একটা অর্থ হলো পছন্দ করা। লাইক মানে যখন পছন্দ করা বোঝায় তখন তা নিঃসন্দেহে ভার্ব, এবং তখন লাইকের বিপরীত শব্দ হলো স্যার ডিসলাইক, অর্থ অপছন্দ করা। কিন্তু লাইকের আরও একটা অর্থ আছে, সেটা হলো স্যার মতো। লাইক মানে কি বোঝায়? মতো। ইউ আর লাইক ইউর মাদার, তুমি অনেকটা তোমার মায়ের মতো, মতো বোঝায়। যখন লাইক অর্থ মতো বোঝায় তখন এই লাইকটা হয়ে যায় স্যার প্রেপোজিশন। যদিও এটা শব্দগতভাবে প্রেপোজিশন না, ভার্ব, কিন্তু মাঝে মাঝে এটা প্রেপোজিশন হিসেবে কাজ করতে পারে। এই কারণে এটাকে বলা হয় ইরেগুলার প্রেপোজিশন। শুধু এটা না, আরও কয়েকটা আছে, এগুলোকে ইরেগুলার প্রেপোজিশন বলে। ইট ইজ ওয়ান অফ দ্যাম। তাই লাইক অর্থ মতো বোঝালে এটা অবশ্যই প্রেপোজিশন, তখন এটা বিপরীত শব্দ হয়ে যাবে স্যার আনলাইক। ওকে, আজকে এ পর্যন্তই। আমরা ইন্টারজেকশন, কনজাংশন এবং প্রেপোজিশন 3টা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী পার্টস অফ স্পিচগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেন আমরা ক্লাস 6-এর আদলে বেশ কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।